ডিবিএস মার্কেটসের ঈদুল আজহা পূর্ব পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, ঈদটা বিনিয়োগকারীদের জন্য ভালো যাচ্ছে না। আগের ঈদটা যেমন গেছিল তার চাইতেও টানাপোড়েনের মধ্যেই যাচ্ছে বেশিরভাগ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। আজকে আমরা আসলে শেয়ার বাজার নিয়ে আলোচনা ঠিক সেই অর্থে করব না, আমরা একটু আড্ডা দিব। আমাদের সঙ্গে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব শাকিল রিজভী। তিনি তারও মন খুব একটা ভালো না। এই যে গত বছর পুরো সময়টা তিনি তার যে ডিভিডেন্ড ইনকাম হয়েছিল সেই ইনকাম দিয়ে আপনার আন্ডার ভ্যালুড শেয়ার কিনেছেন, এখন সেগুলোর দামও পড়ছে। আমরা শুনি আসলে কেমন যাচ্ছে, তিনি কি করতে চাচ্ছেন, আমাদেরও কি করা উচিত। শাকিল ভাই, স্বাগতম। জি, ধন্যবাদ। আপনি তো আসলে যে ডিভিডেন্ডের টাকা শেয়ার কিনছিলেন, জি, নিশ্চিতভাবেই কোনো গ্যারান্টি নাই যে সেখান থেকে তখনই লাভ হয়ে যাবে। তবে একটা জায়গায় তো আমরা যা অতীত যদি আমাদের 30 বছরের রেকর্ড দেখি, যে আমাদের ডিএসসির যে পি রেশিও, সব শেয়ারের যে পি রেশিও, সেইখানে একটা জায়গায় গিয়ে কিন্তু প্রতিবারই ঘুরে যায়, ওই জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকে না। যেমন 7, 7.5, 8 পিতে ডিএসসি যখনই আসে তখন কিন্তু এটার ওই নিচে নামতে দেখা যায় না। আবার যদি 20 ক্রস করে তাহলে কিন্তু বেশিক্ষণ আবার উপরেও থাকে না। ম্যাক্সিমাম পি রেশিওটা অবস্থান করে 12, 13, 14। এখন আমরা দেখতেছি যে এটা 9 নিচে চলে আসছে, এবং এটার কিছু কারণ আছে, কমার যৌক্তিক কারণ আছে। অনেকে বুঝতে পারতেছে না যে কারণগুলা কি। একটা হলো যে ব্যাংক ইন্টারেস্টটা বাড়ছে। এটা ব্যাংক ইন্টারেস্ট যদি আরও বাড়ে তাহলে কিন্তু মার্কেট আরও চাপের মধ্যে থাকবে। আর একটা কারণ হলো ফরেন রিজার্ভ কমার কারণে বিদেশি যারা বিনিয়োগকারী তারাও কিছু শেয়ার সেল করছে এই ভিতরে, এবং যারা লোকাল ইনস্টিটিউট এবং লোকাল ইনভেস্টর তারাই কিন্তু কিনছে এই শেয়ারগুলো। এবং আবার যখন রিজার্ভ বাড়া শুরু করবে তখন কিন্তু আবার ফরেনার বা অন্যান্য ইন্টারেস্ট রেটটাও কিন্তু আস্তে আস্তে আর বাড়বে না বা সহনীয় হবে। এবং একটা ফোরকাস্টে দেখা যাচ্ছে যে আমাদের যে রিজার্ভের পরিমাণ, এটা আগামী বছর আশা করা যাচ্ছে যে 32 বিলিয়ন হবে, প্রিডিক্ট করতেছে অর্থনীতিবিদরা। তাতে বোঝা যায় যে আমরা যেহেতু একটা গ্রোয়িং কান্ট্রি, ইমার্জিং কান্ট্রি, এখানে তো তারল্য সংকট থাকবেই। সেই প্রেক্ষিতে বাজারের যে কঠিন সময় পার হচ্ছে, এই পরীক্ষাতে টিকে থাকা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি টিকে থাকতে পারি, সামনের সুন্দর সময়টা উপভোগ করতে পারবো। এবং আমার অতীত অভিজ্ঞতা যেটা, অনেকগুলা ক্রাইসিস তো আমরা দেখছি, এবং আমি একটা ক্রাইসিসের পরেই আসছি। 87-এ একটা বড় বুল রান হয়েছিল, তারপরে 88, 89, তারপরে আবার 96, 2010। তো যে আমি যখন আসি তখন যে ধস হয়েছিল, মনে করেন 660 ইন্ডেক্স থেকে 200 ইন্ডেক্সে আসছিল 87-এর পরে। 87-এর পরে 88 বা 89, 88-এ একটা বড় ধরনের বন্যা হয়েছিল ঢাকা শহরে, এবং ওই সময় ঢাকা বেরিবাদ দেওয়া হইলো। এই সময় কিন্তু একটা শোচনীয় অবস্থায় গেছে। আমি লাকি যে আমি 87-এ আসি নাই, 1-1.5 বছর পরে আসছি, না ওই সময় আসলে হয়তো আমারও ক্ষতি হয়ে যেত। এবং ওই সময় তো কাগজের শেয়ার ছিল, সিডিবিএল ছিল না। আমার খেয়াল আছে যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার, এটা বাংলাদেশ অক্সিজেন হবে সম্ভবত, সেই শেয়ার আমি এক ভদ্রলোক থেকে কিনলাম, কাগজের শেয়ার বাইরে, তো ক্যাশ টাকা দিয়ে, তো 30 টাকা করে কিনলাম। 100 টাকা ফেস ভ্যালু না, 10 টাকার ফেস ভ্যালু, 10 টাকার ফেস ভ্যালু, মাল্টিন্যাশনাল কোম্পানি, 30 টাকা দিলাম। ভালো ডিভিডেন্টও দেয়, ভালো সব কিছুই ভালো। মানে তো যিনি বিক্রি করছে উনি বললো যে উনি 300 টাকা করে কিনছে এই শেয়ারটা, 300 টাকা করে কিনে এসে উনি 30 টাকা করে বিক্রি করছে। তো আমি চিন্তা করলাম যে উনি যদি 270 টাকা লস দিতে পারে, আর 30 টাকায় কিনলে তো এটার তো ডিভিডেন্টও আছে, যদি কোনো কিছু না হয় এই ডিভিডেন্টও প্রায় 12% পড়তেছে, তাই রেখে দিলাম, অসুবিধে কি। এইভাবেই একটা হ্যাবিট গ্রো করছিল যে কম দামে শেয়ার সংগ্রহ করে রেখে দেওয়া।
এবং তারপরে সেই ইন্ডেক্স, যেই ইন্ডেক্স 660 থেকে 200 ইন্ডেক্সে আসলো, তারপরে সেই ইন্ডেক্স কিন্তু বাড়তে বাড়তে 96-এ 3600 ইন্ডেক্স হয়েছে 6-7 বছরের 7 বছরের। আবার এই 3600 নামতে নামতে কিন্তু আবার 600 ইন্ডেক্সে আসছিল। অনেকে ভাবে যে এইটাই সবচেয়ে কম বা এরকম না, এর চেয়ে অনেক কঠিন সময়ও গেছে এরকম যদি আপনি ইতিহাস দেখেন। তারপরে কি মানে আমি আগে যেই কথাটা বললাম, যে লোকটা 300 টাকা দিয়ে কিনলো, 30 টাকায় বিক্রি করে চলে গেল, আমি 30 টাকায় কিনে আমি কিন্তু ওই শেয়ারটা 900 টাকা করে বিক্রি করছি, ওই শেয়ারটাই। এমন না যে আমার অনেক 50 বছর অপেক্ষা করতে হয়েছে, তাও না। আর ওই ভদ্রলোক যদি আর কয়েকটা বছর মানে আর 2-3টা বছর যদি রাখতে পারতো, ওনার তো লস তো হইতোই না, আরও ভালো লাভ হইতো। তবে আপনি এখন কোন শেয়ারটা এইভাবে ধরে রাখবেন যার ভালো ডিভিডেন্ড আছে, ট্র্যাক রেকর্ড আছে? আপনি মানে এত ভোলাটাইল মার্কেট, এত খারাপ খবর, দুঃসংবাদ, তার ভিতরে আপনার চিনতে হবে যে শেয়ারগুলো ডিভিডেন্ড আছে সেগুলাই রাখতে হবে। এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে আমরা যারা ট্রেডিং করি, ট্রেডিং তো করতেই হবে, ট্রেডিং করি, ট্রেডিং শেয়ার আর ইনভেস্টিং দুইটা কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হবে। আমি ইনভেস্ট করব তখন আমি ইনভেস্টার, আর যখন আমি ট্রেডিং করব আমি ট্রেডার। তো ইনভেস্ট করার হইলো এক ধরনের মানসিকতা, আর ট্রেডিং করা হইলো আরেক ধরনের মানসিকতা। ইনভেস্ট যখন আমি করব তখন আমি যদি আমি 1000 শেয়ারও কিনি, আমি মনে মনে ভাবি আমি পুরা কোম্পানিটাই কিনতেছি। এই পুরা কোম্পানির বাজার মূলধন আমি যদি কিনতাম তাহলে কত টাকা, এটা কি আসলে যৌক্তিক প্রাইস নাকি আমি অনেক বেশি দাম দিয়ে কিনতেছি? এই জায়গাটায় যদি নিজের কনফিডেন্সে আনা যায় যে আমি একটা ভালো দামে শেয়ারটা কিনছি, তাহলে যদি আরও কমে তাহলে আমি আরও কিছু কিনব, আরও যদি কমে আরও কিছু কিনব, এভাবেই আমার ওই মানে কালেকশনটা হবে। তাইলে আমার আগের শেয়ারটার উপরে আমার আস্থা থাকতে হবে। নিজেই যদি আমি অনাস্থায় ভুগি, এই কনফিডেন্ট না থাকি এই শেয়ারটার উপরে, আমি বুলিশ না থাকি, তাহলে কিন্তু আমার প্যানিক হওয়ার সম্ভাবনা বেশি। চারিপাশের অবস্থা দেখে প্যানিক হওয়ার সম্ভাবনা বেশি। অনেক ধৈর্য নিয়ে কিনতে হবে। হ্যাঁ, ধৈর্য নিয়ে কিনতে হবে। এখনকার যে সময়, তো এখন তো মানে ডিজিটাল যুগ, ফেসবুক বা ইউটিউব, এই সমস্ত থাকাও ভালো, আবার এক সেন্সে খারাপও হয়েছে আমি মনে করি। যেমন যখন আপনার একটা বুলিশ ট্রেন্ড মার্কেট চলতে থাকে, তখন কিন্তু বিশেষজ্ঞর অভাব হয় না, এবং যে লস করছে তার সে কিন্তু, আমি জানি 2-4 জন এখানে কি বলে যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তার ব্যক্তিগত জীবনে সে কিন্তু এন্ড লুজার, বাট সে অ্যানালাইসিস করতেছে এবং সাধারণ মানুষ তারে আবার মানে তারে অনুসরণ করতেছে। তারপরে সে মনে করেন যেটার ভ্যালুয়েশন 20 টাকা, এই প্রশ্নবিদ্ধ, সেই শেয়ারে 200 টাকা উঠার পরে উনি টেকনিক্যালি দেখাইতেছে যে এটা আরও যাবে। এই যে ট্রেন্ড ট্রেডিং না, ট্রেন্ড ট্রেডিং এর একটা যে আপনি একটা তো আপনার সামঞ্জস্য থাকতে হবে, আপনি কোন জায়গায় নিয়ে এটারে প্রিডিক্ট করতেছেন, যে আপনি কিছু গ্রাফ ট্রাফ দেখায় এমন লোভনীয় বানাই দিলেন যে ইনোসেন্ট ইনভেস্টার সে কিন্তু তার এই সমস্ত গ্রাফ রঙিন চিত্র দেখা ভাবতেছে এইটাই তো আসল জেনুইন জিনিস, এটা যে পুরা ফ্রড হয়ে যাচ্ছে সেটা তো ডেফিনেটলি। যদি এই ধরনের কোনো ইয়ে থাকে যে কেউ বিশ্বাস করে যে আসলে এটা এখান থেকে এটা রিস্কি, তারপরেও মানুষকে আপনার এখানে প্রলুব্ধ করে, এটা তো সিকিউরিটিজ আইনে অপরাধ। এবং এটা প্রলুব্ধ হয়ে যাচ্ছে, কারণ হলো মানে যে আপনার যে আজকে মানে যদি আপনি ফিউচার প্রিডিক্ট করেন যে এটা এই জায়গায় যাবে, তাহলে তো সেইখানে যদি মানে যারা বিনিয়োগ করতেছে তারা দেখতেছে যে হ্যাঁ এইটা কিনলেই তো বাড়ে, অন্যটা তো বাড়তেছে না। সবাই যদি একটা জিনিস কিনে, সেইটার অন্তর্নিহিত মূল্য যাই থাকুক না কেন, ডিভিডেন্ড না দিলেও কিন্তু এটা বাড়বে, সবাই যদি কিনে। কিন্তু যখন এই ক্রাউডটা চলে যায়, তখনই কিন্তু মানে আর এটার ধরে রাখা যায় না। ধরে না রাখা গেলেই কিন্তু শুধু যে সে লস করলো তা না, সেটার প্রভাব অন্য অন্য কোম্পানি, ভালো কোম্পানি, অন্য সব কোম্পানির উপরেই পড়ে। তো
সুতরাং এই সমস্ত মানে যে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি সঠিকভাবে না হয়, আনারি লোকজন যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে বাজারে ছেড়ে দেয়, এটাও কিন্তু মার্কেটের জন্য খুবই প্রবলেম, এবং এটাতে একটা ভুল ইন্ডিকেশন দিচ্ছে। এবং মনে হচ্ছে যে এই মানে অনেকে বিশ্বাস করে এই অ্যানালাইসিসগুলা সরকার অনুমোদিত, স্টক এক্সচেঞ্জ থেকে হয়তো মানে যা বলতেছে এগুলা একেবারে মানে অথেন্টিক, কিন্তু এগুলা যে কোনোটাই ভরসা করা যায় না। না, এখন সোশ্যাল মিডিয়া তো আপনার যে ফ্রি থিঙ্কার্স ওয়ার্ল্ড, যে আপনার আমি আবার এই জায়গায় আপনার সাথে একটু দ্বিমত করব যে এটা লাইক আমরা যেমন আগে মতিঝিলে আড্ডা দিতাম, একজন বলতো এই শেয়ারটা 100 যাবে, একজন বলতো অর্ধেক হবে, এইরকমই আসলে এটা ইটস নাথিং অফিসিয়াল, এটা নামই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটাকে অফিসিয়াল ধরলে যে ধরবে তার সমস্যা। হ্যাঁ, যে ধরবে, আমি সেটাই বলতে চাচ্ছি, এটারে যে সিরিয়াসলি ধরবে, যে এটারে যদি মনে করে যে এটা একেবারে সঠিক দিক নির্দেশনা, তাহলে কিন্তু একটা না, ইটস এ প্রবলেম। বিসেকো এগুলো নিয়ে আপনার ইয়ে করে যে আপনার মাঝে মাঝে ড্রাইভ দেয় বিটিআরসি কে বলে যে কোন আইপি থেকে এসছে তাকে ধরে তার নামে মামলা করা হয়, জেলেও গেছে কয়েকজন, মামলা ভুগছে। যাই হোক, এইগুলা থেকে সতর্ক থাকতে হবে। এবং এন্ড কথা হইলো যে আপনার আমার এক্সপিরিয়েন্স হইলো যে আমি আগে আশ্বস্ত হই যে এই শেয়ারটা ডিভিডেন্ড আছে, এই শেয়ারটা কেনা যায়, ইনভেস্ট করা যায়। আমি যদি তার থেকে অর্ধেক হয়ে যায়, আমার যখনই যেই টাকাটাই থাকুক আমি এটা কিনতেই থাকবো। এটা যেটাকে হার্ডিং এফেক্ট বলে, আগে যেটা আপনার স্ট্রিটে বা ওই যে রেস্টুরেন্টে হতো, চায়ের দোকানে হতো, এটা এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আর কি। হয়তো এখন মতিঝিল যাওয়া লাগে না, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে দেখি একটা চক্কর দিয়ে আসি। আগে যে হোটেল বা রেস্টুরেন্টে হইতো, এটা কিন্তু 5 জনে মিলেই দেখতেছে, 5 জনের আলোচনা। এখন কিন্তু সবাই দেখলো। রাইট 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 রাইট, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট। এখন মনে করেন 5 জন যে আড্ডাটা দিতেছে, এটা যদি সবাই দেখতে থাকে এবং সেটারে যদি সিরিয়াসলি নেয় যে এটা একটা ভালো জিনিস বলছে, সেইটা থেকে সতর্ক থাকতে হবে আর কি। এনিওয়ে, তারপরে আপনার যেটা পোর্টফোলিও নিয়ে আমরা যদি একটু কথা বলি, যে অনেকের পোর্টফোলিও যাদের মার্জিন লোন আছে বা ফ্লোরে আটকে ছিল, ভাবছিল যে হয়তো এখান থেকে ঠিক যে ফ্লোরটা তাদের বাঁচাবে, ফ্লোরটা ছাড়লো এবং কিছু শেয়ার মাঝখানে কিছু বিক্রির সুযোগ ছিল, কিন্তু আসলে ঠিক যারা বুল, যারা বিশ্বাস করে যে ভবিষ্যৎ আরো উজ্জ্বল, তারাই এখন সবচেয়ে বেশি বিপদে আছে আর কি। না, এখন ভবিষ্যৎ উজ্জ্বল, এখন কোন জায়গায় আপনি এটা নেবেন? আপনি যদি মনে করেন যে শেয়ারটা ডিভিডেন্ড দিতে পারে না, 10% দেয়, সেটা যদি আমি 200 টাকা করে কিনি, এখন ফান্ড কস্ট তো আছে, যেখানে এফডিআর ইন্টারেস্ট 10%, আপনার টাকার একটা 10 to 12%, তাহলে এইখানে তো মানে ফান্ড কস্ট চিন্তা করতে হবে। যখন এফডিআর ইন্টারেস্ট কম থাকে, তখন টাকা সহজলভ্য হয়, তখন কিন্তু তাও একটা সহ্য হয়। কিন্তু এখন কিন্তু এই জায়গাটায় কিন্তু কারেকশনটা তো হচ্ছে, যেমন আপনি ধরে রাখতে পারবেন না, কারণ হলো ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে। ব্যাঙ্কগুলো যারা লোন প্রোভাইড করছে তাদেরও তো একটা ইন্টারেস্ট দিতে হয়, সেই ইন্টারেস্টের কারণে তাদের যে আলটিমেটলি আপনার যে শেয়ারটারে আমি মানে ইন্টারেস্ট খাওয়াচ্ছি, সেই শেয়ারের দামটা তো আরও বেড়ে যাচ্ছে। সে আপনি 2 বছর যদি আপনি 3 বছর যদি রাখতে হয়, এটা তো আপনি নিজের টাকায় না যে 3 বছর রাখছি, আমার তো ইন্টারেস্ট হয় নাই, আমার কি লস হয়েছে, আমার ইন্টারেস্ট পাইতাম সেইটা লস হয়েছে। এখন সেইটার সাথে আমি ক্যালকুলেট করব যে আমি ডিভিডেন্ড কত পাইলাম, আবার 3 বছর পরে যদি লাভ করতে পারি কত লাভ করব, তাহলে এটা প্লাস মাইনাস করে যদি আমার লাভ থাকে তাইলেই লাভ। কিন্তু ব্যাংকেরটা হয়ে গেছে, এটা হলো কখন আপনি এই মার্জিন লোনের সুবিধা হবে, মানে আপনার যদি অস্বাভাবিক কমে যায়, যেটার থেকে মানে আপনার রিকভার করা খুব নিকট সময়ে দেখা যাচ্ছে, তখন আপনার এটা সুবিধা হবে। আপনি একটা বেশি দামে শেয়ার কিনে সেটারে যদি আবার ইন্টারেস্ট আপনার দিতে হয়, তখন তো এটা অনেক পেইনফুল। যার সাথে বেশিরভাগ মানুষই যেমন অ্যাভারেজ ডাউন করার টাকা শেষ। আপনি তো যে শেয়ারগুলো কিনেছিলেন, নিশ্চয়ই সেগুলো এই বছরও ডিভিডেন্ড পাবেন। এই বছর তো ব্যাংকের দাম প্রতিনিয়ত কমছে। আপনি মনে করেন এই বছর ব্যাংকের ডিভিডেন্ডগুলো কিন্তু এখনো আসে নাই। এই ব্যাংকের ডিভিডেন্ডও তো কি হিউজ টাকা, কারণ হলো
আপনার প্রায় মনে হয় 50টা ব্যাংক মনে হয় লিস্টেড আছে। অ্যাভারেজ আমি যদি 50,000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হয়, 10%ও যদি অ্যাভারেজ আসে তাহলে তো 5,000 কোটি টাকা, ঠিক না? আর সেই টাকা কিন্তু এই মার্কেটেই আবার ঢুকবে, ঠিক না? আরেকটা হলো যে আমাদের যে বিও বা যে ইনভেস্টারের সংখ্যা কমে গেছে, মনে করেন আগে যা ছিল তার হয়তো হাফ হয়ে গেছে নাকি, আমি ঠিক অ্যাকুরেট সংখ্যাটা জানি না, মনে হয় 8 লাখ বা 10 লাখ এরকম হবে। তো 17 বলা হয়, বাট অ্যাক্টিভ আপনার 10 লাখ। তো যদি মানে ডিভিডেন্ড তো 17 লাখেরটা এখন 10 লাখ লোক পাবে নাকি? যদি আরো কমে যায় ইনভেস্টার, তাহলে আরো অল্প লোক পাবে, তখনই মার্কেটের ইয়েটা বাড়তেছে, কারণ ক্যাশ তো ঢুকতেছে। মানে আগে 17 লক্ষ লোকের ভিতরে যে ডিভিডেন্ডটা ঢুকতো, এখন 10 লাখ লোকের ভিতরে ঢুকবে। এইটাই মার্কেটের একটা শক্তি আর কি। যদি আরো লোক চলে যায়, তাহলে যদি 5 লাখ লোক থাকে, তাহলে কি হলো, এই পুরো ডিভিডেন্ডটা 5 লাখ লোকের কাছে আসবে, এবং যে 5 লাখ লোক টিকে আছে তারা ডিভিডেন্ডের টাকাটা আরো বুদ্ধি করে ব্যবহার করবে। শুধু বললাম যে ব্যাংকের ডিভিডেন্ড, এখন মাল্টিন্যাশনাল কোম্পানি, অন্যান্য কোম্পানি সব যোগ করলে হয়তো ইয়ারলি 15,000 কোটি টাকার মতো ডিভিডেন্ড ঢুকে আমাদের মার্কেটে। তো সেইখানে এই ডিভিডেন্ডের টাকাও এই মার্কেটে মানে শেষ সময়ে বাঁচাবে আর কি, আমি যেটা মনে করি। তো আপনি এরকম হয়েছে আগে যে যখন ডাউন টার্ন গুলো ছিল, জি, যে আপনি কয়েকটা ভয়ঙ্কর ডাউন টার্নের গল্প বললেন, যে 600 থেকে 200, দ্যাট মিন্স 2/3 আপনার কারেকশন হয়ে গেছে, আর 3600 থেকে আবার 600, দ্যাট মিন্স 6 ভাগের 5 ভাগই 2004 সালে, তার 6 বছর পরে আবার 8000। তো আপনার যে এই ডাউন টার্ন গুলোতে আপনার কোনো মেমোরি যদি শেয়ার করতে চান, যে আপনি শেয়ার কিনছেন? আমার অভিজ্ঞতায় ডাউন টার্নে হলো কি, আপনি টিকে থাকতে হবে। আমি মানে আমার শেয়ার সংখ্যা কোনোভাবেই আমি কমাবো না, বাড়াবো। এট দ্য সেম টাইম আমি ট্রেডিং করে পারি, বাইরে থেকে টাকা এনে পারি, যেভাবে পারি আমার সঞ্চিত টাকা হয়ে পারি, আমি আমার সংখ্যাটা বাড়াবো এই ডাউন টার্নের সময়। আরেকটা জিনিস অনেকে আমারে বলে যে আমি যে কিনবো, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো সব ব্লকড হয়ে গেছি। এইখানে আমরা যেটা করতাম ছোটোবেলায়, আমার যদি 15টা কোম্পানি থাকতো, সবগুলাই কমছে, কোনোটা 15, কোনোটা 20, কোনোটা 30। আমি দেখতাম আগেরটাকে আমি এক সাইডে রাখলাম, চিন্তাটা, আমার চিন্তা, আমার লস, এটা কিন্তু আমাকে সামনের চিন্তাকে আটকায় দিতেছে। আমি ধরে নিলাম সিরিয়াস প্রেসার, হ্যাঁ, সিরিয়াস প্রেসারের কারণে আপনি নতুন কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকাইতে পারবেন না। সুতরাং ওই চিন্তাটারে আমি এক জায়গায় রাখলাম, ঠিক আছে আমার লস আছে, এটা তো কাগজের লস, আমি বিক্রি না করলে লস না, ঠিক আছে। এখন দেখতে হবে কম্পারেটিভলি কোনটা বেশি কমছে। এরকম একটা ভালো শেয়ার দেখা যাইতেছে, আমি যদি একটা কমে বিক্রি করি, কম দামে বিক্রি করি, আমি আরেকটাও কিন্তু কম দামেই কিনতেছি, আরেকটা কিন্তু বেশি দামে কিনতেছি না। আমার এইটা যদি 20% কমে, আরেকটা যদি আমি দেখতেছি যে 60% কমে গেছে, কিন্তু কোম্পানিটা অনেক ভালো, তখন কিনি নাই, দাম বেশি ছিল। কোম্পানিটাকে আপনি চেনেন, কিন্তু এখন আপনি একটা ভালো ডিল পাচ্ছেন। প্রাইস ছিল ব্লু চিপ কোম্পানি, বা এত ওভার প্রাইস ছিল যে এটা ধারে কাছেও যাওয়া সম্ভব হয় নাই, এবং এখন সেই শেয়ারটা কেনা যায়। তাহলে কিনবো কোথা থেকে? যদি টাকা না থাকে, তখন ওই যে আমার অন্য শেয়ার যেটা কম কমছে সেটা বিক্রি করে এটা কিনবো। মানে কিছুটা আবার রিব্যালেন্সিং করতে হবে, রিব্যালেন্সিং করতে হবে। এরকম করে আমি অনেক ক্রাইসিস থেকে বাইরেছি। মনে করেন দাম যখন কমে, বেশি শেয়ার যাদের থাকে, আমাদের তো সবসময় একটা বেশি কোয়ান্টিটির শেয়ার ছিল, এবং এই যখন মনে করেন 96-এর পরে দেখা গেল যে অনেক শেয়ার অনেক দামে কেনা, কিন্তু আজকে অনেক দাম কম। মনে করেন হুজুগে ট্রেড করতে গিয়ে কিনছি, হ্যাঁ, মনে করেন 300 টাকা দিয়ে কিনছি, তারপরে সেই শেয়ার আমি এখন দেখি কোনো কারণে বিক্রি করা যায় নাই বা করা হয় নাই 150 টাকা। তাহলে কি হলো, হাফ হয়ে গেল না? তখন আমি চিন্তা করলাম, এটা যে হাফ হয়েছে, এটা কি আসলে 150 টাকার শেয়ার? তখন তো আমি ট্রেড করার জন্য কিনছিলাম, পরে আমি নিজেই হাসি যে এটা তো 150 টাকার শেয়ার না, এটা তো 30 টাকার শেয়ার, আমি কি করছি? তাহলে 150 টাকা তো এখনো ভালো রেট, এটা বিক্রি করে বরং আরেকটা ভালো শেয়ার যেটা সামনে বাড়বে, ডিভিডেন্ড আছে। যেহেতু টাকা যখন এক্সপেন্সিভ হয়ে যায়, তখন মানে টাকা এক্সপেন্সিভ বলতে হলো যখন ইন্টারেস্ট রেট বাড়ে,
তখন কিন্তু আপনার ডিভিডেন্ড বেস শেয়ারের ভিতরে বেশি নজর দিতে হবে, যে ক্যাশ কোন কোম্পানি, বছর ঘুরলে আপনি আপনার কস্ট কমতে থাকবে। হ্যাঁ, কস্ট কমতে থাকবে, ক্যাশ পে আউট না হইলে তো আপনার কস্ট কমতেছে না। সুতরাং ওই শেয়ারটা বিক্রি করে যে শেয়ারগুলা কিনছিলাম ওইটা ঠিকই 30 টাকা আসছে, আর যেগুলা কিনছিলাম এগুলো আবার 10 গুণ বাড়ছে। যেমন আপনার ধরেন আমি যে 96-এর পরে যে কোম্পানিগুলা কথা বললাম, যে অতিরিক্ত 4 বছর পরে যে কম দামে বিক্রি করলাম হাফ প্রাইসে, তখন কিছু নতুন প্রজন্মের ব্যাংক আসলো, যে প্রাইম ব্যাংক, আরও অনেকগুলা ব্যাংক আসছে যারা ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংক বলে। হ্যাঁ, তখন কিন্তু এই শেয়ারগুলা খুব কম দামে ছিল, মানে আইপিও প্রাইসের থেকে 12 টাকা 13 টাকা। তারপরে যখন মার্কেট বুম হয়েছে এই শেয়ারগুলো কিন্তু সবই দাম 200-300 টাকা হয়ে গেছে। মানে আমি যে শেয়ারটা 150 টাকায় বেচছি, 150 টাকায় বিক্রি করলে তো আমি অন্য আরেকটা শেয়ার 4টা শেয়ার পাচ্ছি, একটা শেয়ার বিক্রি করে 4টা পাচ্ছি, একটা শেয়ার বিক্রি করে 10টা পাচ্ছি। দাম কমছে, হোয়াট এভার ইট ইজ, আমি তো আরেকটা জিনিসও তো আমি অনেক কম দামে পাচ্ছি। হ্যাঁ, আপনার এরকম হইতো যে আমার শেয়ারগুলা দাম কমছে, অন্যের শেয়ারগুলা দাম বেড়ে রয়েছে, তাহলে কিন্তু একটা দুঃখজনক ছিল। এখন সবারটাই কমছে, ঠিক আছে, আবার বাড়লে সবারটাই বাড়বো। আর আরেকটা হচ্ছে যে ফ্রেশ ক্যাপিটাল ইনজেক্ট করার, আমরা তো পোর্টফোলিও রিব্যালেন্সিং থেকে যে কি অপরচুনিটি আসতে পারে সেটা শুনলাম, যে ফ্রেশ ক্যাপিটাল আপনি এখন ইনজেক্ট করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ফ্রেশ ক্যাপিটাল তো আমি নিশ্চিত এই বছরের ডিভিডেন্ড সবে আপনি শেয়ার কিনবেন। হ্যাঁ, শেয়ার কিনবো, মানে যেই সোর্স থেকে যাই টাকা পাওয়া যায় মানে সেটা কিনতে হবে। এবং আমাদের দেশের যে ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, মানে বাংলাদেশের বিশেষ করে, সেইখানে বড় ধরনের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ভিতরে আছে, তো ফাইন্যান্সিয়াল তো লিকুইডিটি ক্রাইসিস থাকবে, সেটা কিন্তু অবসান হয়ে যায়। অবসান হয়ে গেলে তখন তো আর এই দামে কে দিবে শেয়ার? আপনার যে ইন্ডিয়াতে দেখা গেছে যে আপনি যে বলেন যে রাকেশ ঝুনঝুনওয়ালা, তারা যে মোমেন্টামে ইন্ডিয়ার যখন গ্রোথের সময়, মানে ওই সময় কিন্তু শেয়ারের দাম কম থাকে। এটা যে ওয়ারেন বাফেটের কথা বলেন 1929-30 সালে, তখন কিন্তু আমেরিকার ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং টাইমে শেয়ারের দাম কিন্তু মাটিতে গড়াগড়ি গেছে, কারণ চতুর্দিকে টাকার দরকার। কিন্তু ওই পরিবেশ থেকে যখন বের হয়ে যাবে তখন কিন্তু আর ওই দামে শেয়ারগুলা পাওয়া যায় না। হয়তো আপনার মানে আমি 6 মাস ধরে রাখতে হবে, কিন্তু আমি তো জানি না কোন দিন, কেউ বলতে পারে না কবে থেকে, কালকে থেকে বাড়বে না পরশু থেকে বাড়বে। আমরা একটা আন্দাজ করতে পারি, একটা প্রিডিক্ট করতে পারি যে অর্থনীতির এই সমস্ত দিক দেখে। আর কোম্পানিগুলো তো একটা স্টক এক্সচেঞ্জের যে লিস্টেড কোম্পানি, তার একটা চরিত্র দেখতে হবে, এবং বিশ্ব অর্থনীতির সাথে সাথে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটাও একটু নজর রাখতে হবে। এবং মানে যে সমস্ত প্যারামিটার দেখা যাচ্ছে এবং যেটা মানে ফরেন কারেন্সি রিজার্ভ, সেটাও তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং এক্সপোর্ট বাড়তেছে। আবার নতুন একটা গভর্নমেন্ট যে উদ্যোগ নিচ্ছে, এটা প্রশংসার দাবি রাখে, যে অফশোর ব্যাংকিং করে যে টাকা ফরেন কারেন্সি ডলার আনার, এটা কিন্তু আগে ছিল না, থাকলেও সেটার কিন্তু হয় নাই বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো। এখন যে নতুন আইনটা হয়েছে, আশা করি যে সেখান থেকে ভালো একটা ফরেন কারেন্সি রিজার্ভ বিল্ড আপ হবে, এবং অনেকগুলো ছোট দেশেও এখান থেকে ভালো একটা রিজার্ভ তৈরি হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আমি সবসময় বুলিশ থাকতে হবে। এবং এন্ড অফ দ্য ডে আমি যা দেখলাম, আমি তো অনেক লস দেখলাম, অনেক মানুষের কান্নাকাটি দেখলাম, হ্যাঁ, মানুষ চলে যেতেও দেখলাম, আবার ফেরত আসতেও দেখছি, কিন্তু অনেক দেরিতে ফেরত সময় ফিরে আসে। আমার খেয়াল আছে 2003 বা 2004 সালে আমি অফিসে বসে রয়েছি, কয়েকজন বিনিয়োগকারী পুরানো, তারা বলল, শাকিল ভাই আমরা সব বিক্রি করে দিছি, আপনি শুধু থাকেন, আমরা আর থাকবো না এই মার্কেটে। এটা কোনো মার্কেটের জাত না, এটাতে প্রতিদিনই কমে, এটাতে কত আর ধৈর্য ধরবো। আজকে 6 বছর হইল, 96 থেকে, হ্যাঁ 96 থেকে 6 বছর হইল, আর কত ধৈর্য ধরবো? তো বিক্রি করে আমি বললাম কি, আপনারা 2-3 জনই চলে যাচ্ছেন না? কয়েকে না, অনেকেই বিক্রি করে চলে যাচ্ছে, সবাই তো চলে যাচ্ছে, আপনি বসে থাকেন, দেখেন কি হয়।
আমি কই কি তো এটা তো একটা খুশির সংবাদ দিলেন, সবাই যদি চলে যায় আর আমি যদি বসে থাকি, তার মানে কি 300 কোম্পানি আমারে দিয়ে চলে যাব? এটা কি বলতেছেন আপনি? তাহলে তো খুবই কম দামে আমার সব শেয়ারগুলো কিনতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে, কারণ তো আমি তার সব শেয়ার দাম দিয়ে কিনতে পারবো না। তার মানে একটা পর্যায়ে সবাই চলে যায় না, ম্যাক্সিমাম চলে যায়, কিছু লোক যারা সিজন ইনভেস্টর তারা কিন্তু থেকে যায়। ওই সময়ও ছিল, এখনও থাকবে। যদি মনে করেন যে আরও 500 পয়েন্ট পরে কিছু সিজন ইনভেস্টর আছে, হ্যাঁ, এরকম হয়তো হাজার হাজার আছে, লাখ লাখ না থাকলেও হাজার হাজার আছে, তারা কিন্তু থেকেই যাবে, হয়তো কম দামে কিনবে। আগে যেটা 500 টাকায় কিনতো এখন হয়তো 200 টাকায় কিনবে, যদি আরও কমায় দেন তাহলে 50 টাকায় কিনবে। কিন্তু তার একটা পর্যায়ে যখন মার্কেটটা ঘুরে আবার ওই ইনভেস্টরের কাছেই কিন্তু আসতে হয় ওই শেয়ারগুলোর জন্য, তখন তো কারো পোর্টফোলিওতে শেয়ার থাকে না। তখন যদি আপনার নতুন করে যদি আপনি মনে করেন আবার 10 লাখ লোক ক্রাউড আসলো, আপনার শেয়ারগুলো কার কাছে আছে? যাদের কাছে আমরা দিয়ে চলে গেছি তাদের কাছেই তো শেয়ারগুলো আছে। তখন তারা ব্লকে একটু বাড়িয়ে নেয়। তখন তো আপনি 10 লাখ লোক যখন কিনতে আসে তখন তো দাম বাড়বেই। এই যখন এখানে এমন একটা যে আপনি তো কোনো মনিটর দিয়ে দেখতে পারতেছেন না কতটা লোক ঢুকতেছে, কতটা লোক বাইরেতেছে, কত টাকা নিয়ে ঢুকতেছে, তো সুতরাং যখন দাম বাড়বে তখনও এক শ্রেণীর লোক মনে করবে যে এটা কারসাজি হচ্ছে। এখন এটাতে 10 লাখ লোক নতুন আসলো, নতুন টাকা নিয়ে আসলো, ফ্রেশ ফান্ড নিয়ে আসলো, সেটাও একটা মনে হবে কারসাজি। হয়তো বা কিছু কারসাজিও থাকবে, কিন্তু মানে একটা পুরোটা কারসাজি না, পুরোটা কারসাজি না। আবার বড় একটা ক্রাউড যদি চলে যায়, আমাদের যেমন এখন আমরা দেখতেছি একটা ম্যাসিভ ক্রাউড কিন্তু চলে গেছে, তার মানে এই না যে সবাই চলে যাবে, কিছু অংশ থেকেই যাবে, তাদের কাছেই শেয়ারটা থাকবে, তারাই রিয়েল ইনভেস্টর। এই মার্কেটটা তো ইনভেস্টারই, মাঝখানে খেলাধুলা হয়, মানুষ শেয়ার ধরে, হাতায়, দেখে, পোর্টফোলিওতে নেয়, তারপরে একটা এক্সটেন্ডে তারা আর ধরে রাখতে পারে না, এবং একটা ওই মানে হয়তো টাকার সীমাবদ্ধতার কারণে পারে না, তাইলে তার আসলে এই কাজেই আসা উচিত ছিল না। আপনার তো অন্যান্য অ্যাসেট আছে, রিয়েল এস্টেট আছে, আপনার আদার বিজনেসেস আছে, অ্যাপারেল ফ্যাক্টরি আছে, আপনি অন্য অ্যাসেট থেকে শেয়ার বাজারে ফান্ড ঢুকাচ্ছেন কিনা বা তার পরিকল্পনা করছেন কিনা? জি, অলরেডি মনে করেন যে আমার ডিভিডেন্ড ইনকামের পাশাপাশি এই বছর থেকে আমার যে বাড়ি ভাড়া বা রেন্টাল ইনকাম যেগুলো আছে সবই মানে যেগুলা মানে ভালো শেয়ার কম দামে চলে আসছে সেগুলা কেনা শুরু করছি। এটা শুধু এইবার যে করছি তা না, একটা আপনার অভিজ্ঞতার কথা বলি, এর আগেও যে ক্রাইসিসগুলো আছে এবং আমার যত জায়গার যতটুকু ইনকাম আছে সবই কিন্তু আমি মানে মানে ইনভেস্ট করতে করতে একটা পর্যায়ে যেয়ে দেখতাম যে আমার আর শেয়ার কিনতে হচ্ছে না, মার্কেট ঘুরে গেছে। এখন এই পর্যায়ে যদি মনে করেন আমি বাড়ি ভাড়ার টাকা দিয়ে কিনলাম, দেখলাম যে না আর সামনেও ওরকমভাবে বাড়ে নাই, আরও কমছে, তাহলে আমি তো আরও চিন্তা করব যে তখন কি করবেন, আর আরও আমার যদি 2টা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে হয় তাহলে বিক্রি করেও কিনবো। কারণ আমি তো গ্যামলিং করতেছি না, আমি তো ইনভেস্টিং করতেছি, আমি ইনভেস্টর। আমি একটা ভালো দামে একটা ফ্ল্যাট বিক্রি করে যদি আমি 2টা ফ্ল্যাট বিক্রি করে যদি আমি কিনতে পারি, তো তারপরেও যদি কমে, দরকার হইলে আমি ভাড়া বাসায় চলে যাব। মানে আমার মানে এমন একটা জায়গায় আমি যদি শেয়ারগুলো কিনতে পারি যার ডিভিডেন্ড ইনকামই 10, 12, 15%, আর ক্যাপিটাল গেইনের তো একটা সম্ভাবনা রয়েই গেছে। তবে একটা জিনিস যে মানে এইভাবে কিনতে কিনতে লাস্টে কিন্তু আর বাড়ি বিক্রি করতে হয়নি আমার অতীত অভিজ্ঞতা এখন পর্যন্ত। তার আগে দ্যাট মিন্স আপনি যথেষ্ট আপনার অনেক কমার পরে আপনি ড্রাইভ দিয়েছেন। এটা অনেকেই করেন যে মাঝ পথেই কিনে হতাশ হয়ে যান, এবং যে 3 সালের ঘটনা যেটি বললেন, হ্যাঁ, একটা পর্যায়ে যে মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, ধৈর্য ধরতে ধরতে আর পারে না, এমন দেখা যায় যে মানে তীরে আইসা আর একটু থাকলে মানে হয়তো পেয়ে যেত, আর 2টা বছর রাখতে পারলে হয়তো পেয়ে যেত। 7 বছর অপেক্ষা করছে আর 2 বছরের জন্য হয়তো তার মানে বড় একটা মিস হয়ে গেল। আর একটা যেমন সাধারণের কথা
যে আগে এক সময় শেয়ার বাজার যেভাবে আপনার ফ্রি রাইড অ্যান্ড অনেক বেড়েছিল, বিগ বুল মার্কেট দেখেছি আমরা, এখন সেটা আর একটা লেভেলে গেলে বাজারটা দাঁড়াতে পারছে না। ভবিষ্যতে কি আমরা এই চক্র থেকে যে এই যে টাইট রেঞ্জের বাইরে যাওয়ার সম্ভাবনা? অবশ্যই আছে, সম্ভাবনা তো অবশ্যই আছে। এখন হয় কি, যখন রিয়েল ইকোনমি ঘুরতে থাকে তখন কিন্তু বাজার ওইভাবে থাকে না, এবং এই 96 হচ্ছে হবের ভিতরে কিন্তু বাজারটা অনেক বেড়ে যায়। কোনো কোম্পানির ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি হবে ওই সময় একটা বাড়ে, যখন রিয়েল অগ্রগতি হইতেছে ওই সময় কিন্তু মার্কেট বাড়ে না, পরে আবার যে বাড়ে। হ্যাঁ, মানে যখন এখন তো ঘটনাগুলো ঘটতেছে এই মুহূর্তে, আপনি লিকুইডিটি একটা আপনি বড় ধরনের ভেঞ্চারের ভিতরে আছে দেশ, তো এখানে তো লিকুইডিটি ক্রাইসিস থাকবেই, ফরেন কারেন্সি ক্রাইসিস থাকবেই। যদি মনে করেন যেটা করোনার সময় ছিল আমাদের কত $50 বিলিয়ন, তখন তো আপনার কোনো অ্যাক্টিভিটি ছিল না। অ্যাক্টিভিটি না থাকলে তো আপনি রিজার্ভ হবে, এই রিজার্ভ দিয়ে তো আপনি কী করবেন? রিজার্ভ দিয়ে তো আপনার আজকে যে বিনিয়োগ সেটা তো 10 বছর পরে তো এটার ইফেক্টগুলো আসবে, ঠিক না? সেই সোনালী সময়ের অপেক্ষায় থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঈদের আগাম শুভেচ্ছা শাকিল ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা দোয়া করব যে এই বছর এইবারে যাতে আপনার রিয়েল এস্টেট সেল করার আগেই মার্কেট ঘুরে যায়। জি, ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে অনেক ফ্রি ফ্র্যাঙ্ক ডিসকাশন শুনলাম, তার নিজের জীবনের গল্প। হি ইজ এ বিগ বুল অ্যান্ড কন্ট্রারিয়ান, এবং তিনি যথেষ্ট সতর্কভাবে ধরে রাখার জন্য যে শেয়ারগুলো কিনেন, তিনি সেখানে খুব চুলচেরা বিশ্লেষণ করে কোম্পানির ভবিষ্যৎ সে আসলে কতটা আপনার লভ্যাংশ দিতে সক্ষম হবে, এগুলো তিনি খুব ভালো মতো হিসেব করেন। তিনি বলছেন যে এটাই আসলে বাজারের ধর্ম, যে আপনি এক্স্যাক্ট টাইমিং করতে পারবেন না, কিন্তু যখন এন্টার একটা ডাউনটার্ন রেঞ্জে তিনি তার জীবনে অনেকবার হয়েছে, তিনি বলেছেন 30 টাকায় চরম হতাশার সময়টাতে একটা শেয়ার কিনেছিলেন, যেটি 6-7 বছরের মধ্যে 900 টাকা পর্যন্ত উঠেছিল। ঈদে সবাই ভালো থাকবেন, নিরাপদ হোক ঈদ যাত্রা। পরের পর্বে দেখা